স্বাগতম সবাইকে সিটিজেন অ্যান্ড নেটিজেন জার্নালিজম সিএনজি এর ফেসবুক লাইভ টক শোতে। আমি সঙ্গে আছি সৌরভ রহমান। আমরা আজকে আলোচনা করব বর্ণবাদ নিয়ে। আফ্রিকায় বর্ণবাদটা শুরু হয়েছিল প্রায় 350 বছর আগে, যখন ইউরোপীয় শ্বেতাঙ্গরা প্রথমবারের মতো কেপটাউনে অঞ্চলে আসে। তবে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের আনুষ্ঠানিকতা স্বীকৃতি স্বরূপ, অর্থাৎ এখনকার আইনের মাধ্যমে বর্ণবাদের বৈধতা শুরু হয় 1948 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। আরো বিস্তারিত জানবো আজকে আমরা আমাদের লাইভ সেশনের মাধ্যমে। সিএনজি এর ফেসবুক লাইভে যুক্ত আছেন প্রবাসী সাংবাদিক সালাউদ্দিন মাহমুদ মিম। মিম ভাই, স্বাগতম আপনাকে আমাদের টক শোতে। তো প্রথমে মিম ভাই, আমি সরাসরি আলোচনায় যদি চলে যাই, তাহলে আমার প্রথম কোশ্চেনটাই আপনার কাছে থাকবে যে বর্ণবাদের শুরু তো অনেক আগে। বর্তমান সময়ে আমরা কিন্তু নিজেদের সভ্য জাতি হিসেবে দাবি করে থাকি, কিন্তু উন্নত বিশ্বে এখনো দেখা যাচ্ছে যে বৈষম্যমূলক বর্ণবাদটা কিন্তু এখনো চলেই যাচ্ছে। তো এটা কি কখনো শেষ হবে, না এটা চলতেই থাকবে, বা বর্তমান পরিস্থিতিটা আসলে কোথায়, সেই ব্যাপারটা যদি আমাদের একটু জানাবেন। আচ্ছা, প্রথমেই আমি একটু ধন্যবাদ তোমাকে। প্রথমেই আমি একটা জিনিস বলে নিই যে আজকে যে বিষয়টা বলার জন্য বা আলোচনা করার জন্য যে যোগ্যতা বা যে প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার, সেটা কিন্তু আমার বা তোমার আমাদের কারোই নেই। আমরা বিষয়টা শুধুমাত্র জাস্ট আমরা নিজেরা আলোচনার জন্যই এটা আলোচনা করছি বিষয়টা। আর পরবর্তীতে তুমি যে কথাটা নিয়ে আসলে সেটা হচ্ছে এই যে বর্ণবাদ। যে প্রথমে আমি বলে নিই, যেমন একটা কথা আছে যে গাড়ির চাকা যতদিন, গাড়ির টায়ার যতদিন কালো থাকবে, গাড়ির রং যতদিন সাদা থাকবে, ততদিন পৃথিবীতে বর্ণবাদ থাকবে, একটা কথা বলা হয়। আচ্ছা, আরেকটা বিষয় তুমি যেটা বললে, যে তুমি আমাকে শুনতে পাচ্ছ সৌরভ? জি জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ কন্টিনিউ করো। হ্যাঁ, তুমি মিউট করো না, তুমি মিউট করলে আমার বলতে অসুবিধা হয়, তুমি নর্মাল থাকো। হ্যাঁ ঠিক আছে। এখন ধরো যেটা বলি, বর্ণবাদের ইতিহাস আসলে কিন্তু 4 বছর 350 বছর বা তার এটা না, বর্ণবাদের ইতিহাস কিন্তু অনেক পুরনো। এখন সেই ইতিহাস আলোচনা করতে গেলে কিন্তু সেই ভারতবর্ষের সেই আদি ধর্মের উত্থান, কিংবা পৃথিবীতে ইব্রাহিমীয় যে ধর্মগুলো আছে তার যে ইতিহাস, এই পুরো ইতিহাসকে বিস্তারিত আলোচনা না করলে কিন্তু বর্ণবাদের ইতিহাসটা আলোচনাটা সংক্ষিপ্ত হয়ে যায়। কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় কিন্তু সেটা না, বা আলোচনা প্রেক্ষাপটও সেটা না, এবং সেই লম্বা সময়ও আমাদের নেই। আমরা, তুমি যেটা বলছো, আমরা সেই জায়গা থেকেই শুরু করি। ধরো প্রথম পৃথিবীতে আজকে আমি প্রথমে একটা কথা বলি, বর্ণবাদটা কিন্তু আমার কাছে যেটা মনে হয়, বর্ণবাদের মূল জায়গাটা হচ্ছে পাওয়ার পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স। ওকে, ঠিক আছে? সেই আদিকালের থেকে যখন শুরুতে আমরা যদি বলি, সেই আজকে থেকে প্রায় 8-10 হাজার বছর আগে, যখন মধ্য এশিয়া থেকে আর্য জাতি বা তারা যখন ভারতবর্ষের সিন্ধু এলাকায় এসে বসতি শুরু করে, এবং সেখান থেকে যে বিস্তার, তারপরে যে স্থানীয় যে কালো মানুষদের উপর তাদের যে একটা দ্বন্দ্ব বা যুদ্ধ, এই প্রতিটা জিনিসই কিন্তু পাওয়ার পলিটিক্সের অংশ, মানে নিজেকে শ্রেষ্ঠ ভাবার একটা অংশ। একটা রেস বা একটা জাতি যখন নিজেকে শ্রেষ্ঠ ভাবে, তখন কিন্তু তার ভিতর ওই বর্ণবাদী বিষয়টা উঠে আসে। যেমন যারা সাদা আছে, যে কারণে তারা কালোদের উপরে অত্যাচার করছে। এর আগে যেটা বলি, যে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমরা, যে তুমি যে আফ্রিকান বিষয়টা বললা, যে আফ্রিকা থেকে আমেরিকা, আমরা যদি এই আলোচনাটায় আসি, তাহলে আমরা দেখবো যে এখানে কিন্তু পাওয়ার পলিটিক্স এবং ইকোনমিক্সের সাথে সম্পর্ক আছে। ওই সময় আমি যত জানি যে 4টা কোম্পানি কিন্তু এই দাস দিয়ে বাণিজ্য করত, এবং যখন দাস বাণিজ্য শুরু হয় তখন কিন্তু একটা রেগুলেশন, মানে প্রথম দাসের যে বাণিজ্যটা শুরু হয় সেটা কিন্তু কৃষি নির্ভর বাণিজ্য শুরু হয়। কৃষির জন্য কিন্তু দাসের প্রয়োজন ছিল। আমরা যদি আজকের আমেরিকা যুক্তরাষ্ট্রের দিকে তাকাই, তাহলে দেখবো যে আমেরিকায় তখন তুলা শিল্পের একটা বিশাল বিকাশ, এবং সেই বিকাশের জন্য, তুলা শিল্পের জন্য, চিনি শিল্পের জন্য, তামাক শিল্পের জন্য প্রচুর কৃষি শ্রমিক প্রয়োজন হতো। এবং এই কৃষি শ্রমিক কিন্তু তারা আফ্রিকার থেকে কালোদেরকে জাহাজে করে করে নিয়ে আসতো, নিয়ে এসে এখানে আমেরিকাতে দাস হিসেবে বিক্রি করত। এবং এই যে দাস বাণিজ্য, এই দাস বাণিজ্যের যে থেকে যে টাকাটা আসে, সেই টাকাটাই কিন্তু পরবর্তীতে শিল্প বিপ্লব বা শিল্পের যে পুঁজি হিসেবে কিন্তু সেখানে ব্যবহার হয়েছে। এখানে দাস বাণিজ্য হয়েছে, সেই দাস বাণিজ্য থেকে অর্জিত টাকা ইউরোপে শিল্পায়নে বিনিয়োগ হয়েছে। তার মানে দাস বাণিজ্যের অর্থটা শিল্পের পুঁজি হিসেবে পুঁজির যোগান হিসেবে কাজ করছে। তার মানে এখানে কিন্তু সরাসরি
ইকোনমিক্স রিলেটেড। ইউএসএ তে বা উত্তর আমেরিকায় যদি আমরা দেখি সেখানেও কিন্তু বিষয়টা তাই। আমরা যখন তোমার ইয়েতে আসে দাসরা যখন আমেরিকায় বিক্রি হয় তখন তারা সেখানে কৃষিকাজে ইয়ে করতো। একটা জিনিস খেয়াল করো, 1861 সালে যখন আব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট হন তখন উনি যে ইয়েটা দেন, দাস প্রথা বিলুপ্তির ঘোষণা দেন, তখন কিন্তু আমেরিকা দুই ভাগ হয়ে যায়, নর্থ এন্ড সাউথ। নর্থ এবং সাউথ। সাউথের ওরা চাচ্ছিল হচ্ছে দাস প্রথা থাকুক, নর্থের ওরা চাচ্ছিল যে দাস প্রথা থাকবে না। আব্রাহাম লিঙ্কনও চাচ্ছিলেন দাস প্রথা থাকবে না। এখানে কিন্তু ভাবার কোনো অবকাশ নেই যে আব্রাহাম লিঙ্কন খুব কালোদের ভালোবেসে তার ভিতর থেকে বর্ণবাদ মুছে ফেলে বা আমেরিকা থেকে বর্ণবাদ মুছে ফেলতে বা কালোদের এই দাসের অভিশাপ থেকে মুক্তি দিতেই তারা এটা করেছিল, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যখন নর্থে, একটা জিনিস খেয়াল করো, আমেরিকা যুক্তরাষ্ট্রের নর্থ পার্ট কিন্তু ঠান্ডা অপেক্ষাকৃত। তুমি যদি নিউ ইয়র্ক বা তার উপরের অংশ দেখো, এখানে কিন্তু বরফ পড়ে এবং বছরে একটা বড় সময় কিন্তু সেখানে কৃষিকাজ করা যায় না। তার মানে সেখানে কৃষিকাজের সময় হচ্ছে 5 থেকে 6 মাস। তুমি যদি সাউথে যাও, টেক্সাস বা ফ্লোরিডায়, ওখানে দেখবা যে এখানে 12 মাসে কৃষিকাজ করা যায়। ওখানে আবহাওয়া আমাদের দেশের আবহাওয়ার মতো। সো ওইখানে কিন্তু তারা কৃষির বাজারটা কিংবা কৃষির অর্থনৈতিক ভ্যালুটা কিন্তু অনেক বেশি, এবং সেই কৃষিটা কিন্তু দাস নির্ভর। নর্থে যখন হলো, নর্থে যখন দেখা যাচ্ছে যে তারা 12 মাস কৃষি করতে পারে না, তখন কিন্তু তারা আস্তে 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 শিল্পের দিকে গেছে, এবং শিল্পে কিন্তু তখন তারা এই যে মজুরি ভিত্তিক শ্রম নিয়োগ শুরু করে দিচ্ছে। তার মানে তাদের কাছে তখন দাসের বা ভূমি দাসের কিন্তু তখন প্রয়োজন ছিল না। সেই প্রয়োজন না থাকার তাগিদ থেকেই কিন্তু তারা মূলত তাদের ভিতরে ওই জিনিসটা তৈরি হয় যে আসো আমরা এবার দাস প্রথা বিলুপ্ত, এবং যার পরবর্তীতে কিন্তু আমরা জানি যে নর্থ এবং সাউথ একটা গৃহযুদ্ধ হয় আমেরিকা, যেটা খুব ইতিহাসে খুব বিখ্যাত একটা গৃহযুদ্ধ হিসেবে এখনো ইতিহাসে পাতায় ঠাঁই করে আছে। এবং যে গৃহযুদ্ধের মধ্য দিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ আমেরিকা কিন্তু পরাজিত হয়, মানে দক্ষিণ পার্ট পরাজিত হয়, এবং আব্রাহাম লিঙ্কনের সেই যে দাস প্রথা বিলুপ্তি আমেরিকার সংবিধানের 13th অ্যামেন্ডমেন্ট, 13তম সংবিধানের মধ্য দিয়ে সেই ইয়েটা বিলুপ্ত করা হয়। কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রে সেইভাবে শাসনতন্ত্র থেকে বা সংবিধান থেকে কিন্তু বিলুপ্ত হলো, আসলে কি তাদের মধ্যে সেই বিলুপ্তি ঘটেছিল? এটাই জানতে চাচ্ছিলাম আপনার কাছে, যে আসলে সংবিধান থেকে যখন দাস প্রথাটা বা কৃষ্ণাঙ্গদের যে মর্যাদা দেওয়ার ব্যাপারটা চলে আসে, আসলে আদৌ কি আমেরিকার মানুষদের মধ্যে ওই ব্যাপারটা এসছে, না শুধু আমরা সংবিধান পর্যন্তই সীমাবদ্ধ ছিলাম? এই ব্যাপারটাই জানতে চাচ্ছি। আচ্ছা, সংবিধানও যে খুব বেশি মতো সীমাবদ্ধ ছিলাম না, তখন তো সংবিধানে দাস প্রথা বিলুপ্তি হলো, কিন্তু অনেকগুলো আইন ছিল যে আইন কিন্তু আসলে বর্ণবাদী আইন। তুমি জানো এটা? জানি না। আমেরিকা কিন্তু 1896 সালে, 1869 সালে হয়েছিল এশিয়ান এক্সক্লুসিভ অ্যাক্ট বা এশিয়ান এক্সক্লুশন অ্যাক্ট নামে একটা আইন ছিল, যে আইনের মাধ্যমে কিন্তু তারা আমেরিকাতে গেলে আমেরিকাতে নাগরিকত্ব কাদের দেওয়া হবে সেটা বিষয়। তুমি যদি এশিয়ান হও তোমার একরকম বিচার, তুমি যদি আফ্রিকান হও তোমার একরকম বিচার, তুমি যদি ইউরোপিয়ান হও তোমার একরকম বিচার। এটা কিন্তু বৈষম্য, এটা কিন্তু বর্ণবাদী বৈষম্য থেকেই আসা। এবং 1965 সালে বোধ হয় আমেরিকান সিভিল অ্যাক্ট বা কিছু এরকম একটা আইন হয়, সেই আইনের মধ্য দিয়ে কিন্তু আমেরিকায় এটা আনুষ্ঠানিকভাবে বিলুপ্তি হয়। তার মানে 1965 আগ পর্যন্ত কিন্তু তোমাকে আমেরিকা একটা দেশে যখন নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে যখন বৈষম্য, গায়ের রং, তার রেসকে বিবেচনা করা হয়, তখন তুমি বলতে পারো যে এটা আসলে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে বর্ণবাদ বা বর্ণবাদী বৈষম্য বা বর্ণবাদী মনোভাবটা থেকে গেছে। তারপরে যেটা হলো, তুমি দেখো আমেরিকা যুক্তরাষ্ট্রের কথা যদি বলি, আমেরিকা যুক্তরাষ্ট্রে কালোরা কবে ভোটাধিকার পাইছে সেটা কিন্তু আমরা জানি যে খুব বেশি দিন হয় না, 60-এর দশকে এগুলো হয়েছে। মার্টিন লুথার কিং এর আমরা সেই ঐতিহাসিক ভাষণ আই হ্যাভ এ ড্রিম কিন্তু আমরা দেখছি, সেটা 1963 সালে খুব সম্ভব, উনি 63 অগাস্টে বোধহয় উনি এই ভাষণটা দিয়েছিলেন, আই হ্যাভ এ ড্রিম। সো এই জিনিসগুলা কিন্তু আমরা জানি। 1965 সালে যে আমেরিকা যে একটা হলো সিভিল রাইটস ল, সেই লতে বলা হলো যে তোমার ইমিগ্রেশনের ক্ষেত্রে রেস, ন্যাশনালিজম এই বিষয়গুলোকে কনসিডার করা হবে না, এই বিষয়গুলোকে দেখা হবে না। তার মানে আমরা
বুঝতে পারছি যে 1965 সালের আগ পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে আমেরিকাতে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে কিন্তু বর্ণবাদ ছিল। শুনতে পাচ্ছ সৌরভ? শুনতে পাচ্ছি, জি। হ্যাঁ, এরপরে কি হলো, যখন রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থাকলো না, তখন সেটা চলে আসলো কিন্তু স্ট্রাকচারাল একটা চেঞ্জ আসলো। তখন হচ্ছে কি, ধরো তুমি যে দেখা যাচ্ছে যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে নেই, কিন্তু রাস্তায় পুলিশের টিকিট কারা বেশি দিচ্ছে, দেখা যাচ্ছে কালোদেরকে পুলিশের টিকিট বেশি দিচ্ছে। তুমি যদি জেলখানার রেশিও দেখো, জেলখানাতে যদি 100 লোক থাকে, সেই 100 লোকের মধ্যে যদি ধরো 60 জন কালো থাকে এবং 40 জন সাদা থাকে, এই যে রেশিওটা, এই রেশিওটা ওই দেশের পুরো জনসংখ্যার রেশিওর সাথে ম্যাচ করে কিনা সেটা তুমি দেখো। যদি না থাকে তাহলে তুমি ধরে নাও যে এখানে কিন্তু স্ট্রাকচারাল একটা চেঞ্জ আছে। যেমন ধরো যে জর্জ ফ্লয়েডের কথা তুমি বলো, আজকে জর্জ ফ্লয়েড এই কোশ্চেনটাতেই আসছিলাম যে রিসেন্টলি আমরা যেহেতু বর্ণবাদ নিয়ে সারা বিশ্বে যে প্রতিবাদটা বা যে কথাটা আসলে নতুন করে উঠলো, সেটা হচ্ছে জর্জ ফ্লয়েডের যে হত্যাকাণ্ডটা তারপর থেকে। তো জর্জ ফ্লয়েডের এই কারণে আমরা মূলত আলোচনাটা শুরু করেছি আমেরিকাকে দিয়ে, বর্ণবাদটা যেখানে সারা বিশ্বে কিন্তু কম বেশি ছড়িয়ে আছে, সেটা ইউরোপেও আছে, সেটা এশিয়াতেও আছে, সেটা অস্ট্রেলিয়াতেও, সব দেশেই কম বেশি ছড়িয়ে আছে, সব মহাদেশেই আছে। তো আমেরিকার কথা আমরা পার্টিকুলারলি আনছি কারণ জর্জ ফ্লয়েডের যে ব্যাপারটা, তো জর্জ ফ্লয়েডের ব্যাপারটা এই 2020 শতকে এসে যে এটা কতটা আসলে আমাদের সভ্য সমাজকে প্রতিনিধিত্ব করে, এই ব্যাপারে আপনি যদি একটু আচ্ছা এখানে একটু বলে নিই। ধরো এই যে আমি কিন্তু প্রথমে একটা বলছি যে বর্ণবাদের মূল উৎপত্তি কিন্তু পাওয়ার পলিটিক্স এবং ইকোনমিক্স, এই দুটোর সাথে রিলেটেড। তুমি যদি আফ্রিকাতে যাও, আফ্রিকাতে গিয়ে দেখবা যে আফ্রিকাতেই কিন্তু কালোদের ভিতরেই বর্ণবাদ আছে। কালোদের মধ্যে কোনো গোষ্ঠী অন্য গোষ্ঠীকে বর্ণবাদী দৃষ্টিভঙ্গিতে দেখে, কারণ ওই গোষ্ঠী নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করে এবং অন্য গোষ্ঠীকে অনেক ছোট মনে করে। তার মানে এখানে কিন্তু বিষয়টা আছে, কালো সাদার বিষয়টা কখন আসছে, যখন আমেরিকাতে কালোদের দাস হিসেবে আনা হয়, তারপরের থেকে মূলত কালো একটা কালোদেরই এই হিসেবে মানে একটা কি বলে মানে বিশ্ব আলোচনায় সিম্বল হিসেবে দাঁড়িয়ে যায়, যে বর্ণবাদের কথা বা একটি কালো মানুষের ইয়ে আসলে আমার চোখে হুট করে বর্ণবাদের দৃষ্টিভঙ্গি চলে আসে। তুমি জাপানের দিকে আসো, চায়নার দিকে আসো, জাপান কি, জাপান নিজেদেরকে শ্রেষ্ঠ ভাবতো না? তারা নিজেদেরকে শ্রেষ্ঠ ভেবে পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিশেষ করে চীনের বিভিন্ন জায়গায়, কোরিয়াতে তারা আক্রমণ করেছে না? তারা শ্রেষ্ঠ জাতি নিজেদের ভাবছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান যখন আত্মসমর্পণ করছিল না, তখন তাদের মূল বিষয়টা কি ছিল, যে তারা নিজেদেরকে শ্রেষ্ঠ ভাবতো, সেই জন্য তারা তার কারো কাছে নতজানু হবে না। এবং জাপানি যারা ইয়ে ছিল, বৈমানিক ছিল, তুমি জানো যে তারা কিন্তু একটা আত্মহত্যার প্রবণতা ছিল, তারা আত্মহত্যা করতো, যে মনে করতো যে আমরা ব্যর্থ হলে আত্মহত্যা করবো, সেই জন্য তারা লাইক আজকের তোমার সুইসাইড বোম্বারের মতন বিমান নিয়েই স্থাপনার উপর আঘাত করতো, বোমা না, স্বয়ং বিমান নিয়ে। এই বোধটা কিন্তু তাদের ভিতরে আসছিল, তারা শ্রেষ্ঠ জাতি সেই হিসেবে। জার্মানদের মধ্যে কি আমরা দেখছি না ব্লু ব্লাড যেটা তারা দাবি করতো, হিটলার কি মনে করছিল যে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। এই যে নিজেদের মধ্যে শ্রেষ্ঠত্বের একটা মনোভাব তৈরি হওয়া, এটাই কিন্তু বর্ণবাদের মূল জায়গা, এবং সেটাকে সেই শ্রেষ্ঠবাদটাকে প্রতিষ্ঠিত করা। এবং পরবর্তীতে এসে দেখা যায় সাথে তোমার ইকোনমিক্সটা জড়িত। তুমি ধরো যদি আসো, তুমি যদি যে ব্যাপারটা আছে, আপনি বলছেন যে ইকোনমিক্সটা জড়িত, ইকোনমিক্সটা কিভাবে জড়িত এটা যদি একটু এলাবোরেট করতেন। ইকোনমিক্স তো এই যে আজকে তোমার যে উত্তর আমেরিকা বা আমেরিকাতে যে কালোদের দাস হিসেবে ব্যবহার করা হলো, এটা তো একটা বাণিজ্যিক বিষয়। যুক্তরাষ্ট্রের ওই জায়গাগুলোতে কৃষিকাজ হবে, কৃষিকাজের জন্য শ্রমিক দরকার। আজকের মতো তখন জনসংখ্যা তো ছিল না, শ্রমিক কারা হবে, আফ্রিকানদের নিয়ে আসা হয়েছিল। অনেকগুলো কারণ ছিল, হয়তো তখন তাদেরকে আনা সবচেয়ে সহজ ছিল, এবং তুমি জানো যে কালো মানুষরা গায়গতরে তোমার আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়, অতএব শ্রমিক হিসেবে তাদের এফিসিয়েন্সি আমার থেকে তোমার থেকে অনেক বেশি, তাদের থেকে তুমি আউটপুট অনেক বেশি পাবা। তাকে তুমি 8 ঘন্টা খাটালে বা 10 ঘন্টা খাটালে যে আউটপুট পাবা, সে যে কয় বস্তা মাল টানতে পারবে, তুমি সেই কয় বস্তা মাল টানতে পারবো না। তার মানে যে লোকটা তাকে খাটাচ্ছে তার অপারেটিং কস্ট কিন্তু কম হচ্ছে, তাই না? সে পার আওয়ারে প্রোডাকশন বেশি পাচ্ছে, কিন্তু আমি তার মানে এখানে একটা ইকোনমিক্স রিলেটেড আছে। আবার যে লোকগুলা তাদেরকে ওদের কাছে বিক্রি করতেছে, সেই 4টা কোম্পানি মূলত, সেই কোম্পানিগুলা কি ওদের বিক্রি করে টাকা নিচ্ছে না? সেই টাকাটা তো একটা বাণিজ্যের অংশ, অর্থনীতির অংশ। সেই টাকাটাই আবার কোথায়, শিল্পের জন্য বিনিয়োগ হচ্ছে ইউরোপে।
ওই কোম্পানিগুলোই তো শিল্পের বিনিয়োগ করছে। তাহলে তার মানে কি পুরা প্রক্রিয়াটা একটি অর্থনীতির অংশ। এখন বর্তমান সময় আসো, বর্তমান সময়ে সাদা কালো, ধরো বাংলাদেশে ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাড হয় এখনো কোনো এই যুগে 2020 সালে সভ্য সমাজে এখানেও যদি মানুষ একটা মেয়েকে তুমি অনবরত ছোটবেলা থেকে কানের মধ্যে যদি দাও যে তুমি যদি সাদা হও তাহলেই তুমি সুন্দর, আমরা কি ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাডের মধ্য দিয়ে একটা ছোট বাচ্চা মেয়েকে আস্তে আস্তে এইভাবে বড় করছি না, এই মানসিকতা প্রবেশ করিয়ে তার মধ্যে ছোটবেলা থেকে আমরা বর্ণবাদের ব্যাপারটা মাথায় তার মানে কি অবচেতন মনেই আমি কিন্তু ভাবছি যে এই মেয়েটা আমি কালো আর ও ভালো, ও সাদা, ও ভালো, ও উন্নত। একটা ছেলে যখন বিয়ে করতে যায়, একটা ফ্যামিলি যখন যায়, একটা মেয়েকে সেটেল ম্যারেজ বাংলাদেশে বেশি হয়, তখন দেখে মেয়েটা কালো, ঠিক আছে, এবং সেই কালো মেয়েও যে বিয়ে করা যায় সেজন্য কিন্তু প্রবাদ আসছে, জলের পানির জল কি নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, মেয়ে কালো ভালো। মানে এই বিষয়টা কেন আসছে, জাতের মেয়ে কালো ভালো, তার মানে কালোর মধ্যে খারাপের গন্ধ আছে। সেটা জাতের হতে হবে, যদি জাতের হয় না তাহলে সেক্ষেত্রে সে ভালো হবে। মানে এখানে নানাবিধ বর্ণ, জাতের একটা বিষয় আছে বর্ণ, আবার রঙের একটা বিষয় আছে বর্ণ। তার মানে আমাদের মানে জীবন বৈচিত্র্যের পরিকাঠামো, আমাদের শিক্ষা, আমাদের মনস্তত্ত্ব, আমাদের ফিলোসফি সবগুলোর মধ্যে কিন্তু এই বিষয়টা আছে, ওতপ্রোতভাবে জড়িত আছে। আমাদের যখন ইনডাইরেক্টলি বলছি, রাইট, তখন কিন্তু আমরা এর থেকে বের হওয়া অত সহজ না, আমরা কিন্তু এটা থাকে। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছি। তো এখন মিমি আপনার কাছে আমি যদি বলি যে আমরা তো এতক্ষণ আমেরিকার দাসত্ব নিয়ে কথা বলছিলাম বা বর্ণবাদটা নিয়ে কথা বলছিলাম, বাট আমেরিকাতে বর্ণবাদ বা দাসত্বটা কিন্তু চালু করে ইউরোপীয়রা। বেসিক্যালি কলম্বাস যখন আমেরিকা পদার্পণ করে বা আমেরিকাটাকে ডিসকভার করে, তখন কিন্তু রেড ইন্ডিয়াদের মধ্যে কোনো দাস প্রথা ছিল না। তারা বাণিজ্য বা ওই ব্যাপারগুলোতেই কিন্তু ছিল, কিন্তু ইউরোপিয়ানরাই কিন্তু বেসিক্যালি অবৈধ ব্যবসা বাণিজ্য বা অমানবিক ভাবে বাণিজ্য করা বা সম্পদ লুণ্ঠনের জন্যই কিন্তু তারা এই বর্ণবাদ প্রথাটা আমেরিকানদের মাধ্যমে বা রেড ইন্ডিয়ানদের মাধ্যমে তারা দিয়েছিল। সেখানে আমি যদি বলতে চাই একটা রেফারেন্স দিয়ে, যে জার্মানিতে যখন এই জর্জ ফ্লয়েডের আন্দোলনটা নিয়ে কথা হচ্ছিল, তখন সেখানকার একজন ফটো সাংবাদিক, তার নাম ছিল চিম্বালু, তিনি বলছেন যে আমি জার্মানিতে বসবাস করি তার মানে এটা না যে আমি শান্তিতে আছি, এখানেও আমাকে বর্ণবাদের যে ব্যাপারটা বা কৃষ্ণাঙ্গ বলে আমি যে সম্মানটা সেটা কিন্তু আমি পাচ্ছি না। তো এটা কিন্তু আসলে শুধু আমেরিকাতে না, ইউরোপেও ছড়িয়ে আছে, আর ইউরোপিয়ানরাই কিন্তু আমেরিকার মধ্যে ব্যাপারটা ঢুকাচ্ছে। তো ইউরোপের ক্ষেত্রে যদি আপনি বলতে চান তাহলে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে? আচ্ছা, এটা ধরো একটা সিম্পল উদাহরণ দিই। ধরো তুমি আমাদের প্রবাসী বাংলাদেশি, ভারতীয় বা আমরা যারা হোয়াইট কালার না, যখন ধরো ইউরোপে একটা জায়গা, ধরো জার্মানিতে কিংবা ইটালিতে কিংবা ধরো নর্থ আমেরিকা একটা রেস্টুরেন্টে ধরো কাজ করছে, দেখা যাবে কিন্তু কোনো বর্ণবাদ নাই, কিন্তু একজন সাদা মানুষ তার লাইন ম্যানেজারের সঙ্গে যে ভাষায় কথা বলতে পারে, একজন আমাদের কালারের মানুষ কিন্তু সেই ভাষায় কথা বলতে পারে না। এটা এখনো না, এটা কিন্তু কাজ করে মানুষের সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে, কিন্তু এটা আছে ইউরোপিয়ানদের মধ্যে, এবং এটা একদিনে হয় না, এটা যুগে 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 বছর, শত শত বছর ধরে এটা হচ্ছে। সো তুমি তো এটা অস্বীকার করতে পারবা না, এটা অস্বীকার করার কিছু নাই, এখনো আছে পৃথিবীতে। তুমি যেখানে যাও এটা অনুভব করবা, এখন হয়তো চোখের সামনে এটা নাই, কিন্তু যখন তোমার আমরাও ধরো এই নর্থ আমেরিকায় যখন কাজ করি, আমি খেয়াল করে দেখেছি যে আমার ম্যানেজার যখন আমার সঙ্গে কথা বলে এবং একজন সাদা ছেলের সঙ্গে কথা বলে, তার কথা সুর দুই ধরনের। এটা যে দুই ধরন, এটা কিন্তু সবাই বুঝতেও পারবে না, যার ওটা বোঝার দৃষ্টি আছে, অন্তর্দৃষ্টি আছে, সে কিন্তু বুঝতে পারবে। আবার আরেকটা জিনিস আছে, ধরো আমাদের দেশ থেকে মানুষরা যখন এখানে মাইগ্রেট করতেছে, আমি আরেকটা জিনিস, আমাদের মধ্যেও কিন্তু এক ধরনের একটা মনস্তত্ত্ব কাজ করে যে আমি তো ছোট, আমি তো গোলামের জাত। তখন আমি একজন সাদা সামনে আসতে গেলে সরে যাই, কুতুমুতু হয়ে দাঁড়াই, যেন একটা মহারাজা আসছেন। কিংবা আমি যখন একটা সাদা ভদ্রলোক যখন একটা কুকুর নিয়ে হাঁটে, তখন কিন্তু আমার তাকে দেখে আমার কাছে একটা মনে হয় সে একটা মহান ব্যক্তি। এই যে তার কাছে যে মহান ব্যক্তি মনে হওয়াটা, এটা কিন্তু আমার ভেতরের এক ধরনের মনস্তত্ত্ব, যেটা আমি ছোটবেলা থেকে দেখে আসছি, শিখে আসছি, যে একজন সাদা উঁচু লম্বা দেখতে ভালো সেই হচ্ছে রাজা, সেই হচ্ছে মানে প্রভুর প্রতিনিধি অনেকটা। সো এটা কিন্তু আছে, এটা শুধু তাদের এক মনস্তত্ত্ব, আমাদের মনস্তত্ত্ব, এই দুইটা কিন্তু সম্মিলনের কারণে কিন্তু এই জিনিসটা হয়। যে ভদ্রলোক বলেছেন যে সে না জার্মানিতে বাস করে, মানে কথাটা 100% সত্য। ঠিক আছে, হ্যাঁ।
So, এখন যদি আমি আরেকটা ব্যাপার আপনার কাছে জানতে চাই যে বর্ণবাদের যে ব্যাপারটা, আপনি তো আমেরিকাতে আছেন বর্তমানে। তো আমেরিকাতে থাকাকালীন যে বর্ণবাদটা আসলে আপনি সামনে থেকে কতটা দেখছেন? যে আমরা না, যতটুকু সামনে ধরো বিশ্ব মিডিয়ার মাধ্যমে আমরা যতটুকু আসলে জানতে পারি, সেখান থেকে আপনি সামনাসামনি কতটা দেখছেন যে কনফ্লিক্টটা কতটা, মানে কত পার্সেন্টেজ আসলে সত্য, বা এখানে বিশ্ব শোনো শোনো মিডিয়া যা বলছে তাই কি সত্য কিনা? এখানে বলি, ধরো সত্য মিথ্যার বিষয়টা আমি তো যেটা বললাম, ধরো এই বিষয়গুলো কিন্তু এখন চোখে দেখা যায় না। হুম, হুম, আমি তোমাকে একটা কথা বলছিলাম, স্ট্রাকচারাল চেঞ্জ। এক্স্যাক্টলি। স্ট্রাকচারাল চেঞ্জ কি, ধরো তুমি খেয়াল করবা তোমার সাথে যেভাবে আচরণ করছে একজন হুম, সাদার সঙ্গে ঠিক সেইভাবে আচরণ করছে না। হুম, হুম, তুমি এটা খুব খেয়াল করে ধরতে, হয়তো তোমার ওয়েজ তার ওয়েজ সমান, কিন্তু দেখা যাচ্ছে তোমাকে একটু বেশি কষ্ট করা লাগছে, হুম, তুমি ব্রেকে একটু কম রিল্যাক্স, তোমার সাথে যে সাদা ছেলেটা আছে সে একটু বেশি রিল্যাক্স, বা যে ইউরোপ থেকে আসছে, বিষয়টা এইরকম। সো তুমি এখানে এগুলা কিন্তু পার্সেন্টেজ দিয়ে তুমি বুঝতে পারবা না। এবং ধরো ইউএস এর যেটা, ইউএস এর অবস্থা, ধরো আমি তো বলছি যে এটা পাওয়ার পলিটিক্স এর একটা অংশ। ইউএসএ তে আজকে যে রাষ্ট্রীয় কাঠামো সেখানে যেভাবে গড়ে উঠছে, সেইখানে কিন্তু এই জিনিসটা যেমন যেমন ইউরোপে দাস বা বর্ণবাদ বলতে, বা নর্থ আমেরিকা আমরা বলি যে কালোদের উপর অত্যাচার, সেটা কি আমরা বর্ণবাদ হিসেবে দেখি? ঠিক আছে, এটা কিন্তু ইউএস এর কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায় আছে। এবং অনেকে বলে যে কালোরা খুব অ্যাগ্রেসিভ হয়, কালোরা খুব হয়, ওরা মদ খেয়ে মাতলামি বেশি করে, হুম, ওরা হিপ হপ টাইপের, হুম, হুম, ঠিক আছে, এটা অভিযোগ করে। এখন কথা হচ্ছে যে এই যে যদি এটা আমি ধরে সত্য হলেও আমি ধরে যদি নেই সত্য, তোমাকে বুঝতে হবে এর পিছনে একটা ইতিহাস আছে। কারণ ওই যে কালো ছেলেটা, সে শত শত বছর ধরে অবহেলিত হয়ে, অত্যাচারিত হয়ে আজকে এই জায়গায় আসছে। সো তুমি কিন্তু তাকে, তোমার মতো কিন্তু তার ইতিহাস তোমার মতো তো মসৃণ না, সাদা মানুষটার মতো মসৃণ না। সো তার ইতিহাস কিন্তু ওরকম কষ্টের, যন্ত্রণার, অত্যাচারের মধ্য দিয়ে এখানে আসছে। আমরা রুটস যখন দেখছি, তোমার মনে আছে কিনা জানি না, অ্যালেক্স হ্যালির রুটসে কিন্তু তোমার যে ছেলেটাকে নিয়ে আসে, হুম, হুম, সেই ছেলেটার ইতিহাস আমরা মুভিটার মধ্যে দেখছি যে কিভাবে তাকে অত্যাচারের মধ্য দিয়ে দাস প্রথা বাধ্য করা হয়। পরবর্তীতে সে কিভাবে ইউএস তোমার সোসাইটির মধ্যে নিজেকে কোপ আপ করে। সো ওটাকে তুমি ওইভাবে ইয়ে করতে পারবে না। আর আরেকটা জিনিসটা শুরুতে আমরা সবসময় ইউএসএ বর্ণবাদ বলতে ইউএস এর কথা বলি, ইয়ের কথা বলি। তুমি খেয়াল করছো জর্জ ফ্লয়েডের করার পর সারা পৃথিবীতে বিভিন্ন রকম ভাস্কর্য ভাঙা হয়েছে। হ্যাঁ, ভাস্কর্য ভাঙা হয়েছে, তার মানে কি, কাদের, যেমন ধরো ক্লাইভ লয়েডের ভাস্কর্য ভাঙা হয়েছে, তোমার কলম্বাসের ভাস্কর্য ভাঙা হয়েছে, মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙা হয়েছে। তাহলে কি এই ব্যক্তিগুলা কি বর্ণবাদের পূজারী ছিলেন? কেন ভাঙা হলো, এই প্রশ্ন যদি তোমাকে বলি তুমি কি উত্তর দিবা? বেসিক্যালি আসলে বর্ণবাদটা ওই তখন থেকেই চলে আসছিল মানুষের মধ্যে, জর্জ ফ্লয়েডের ব্যাপারটা নিয়ে খুব সামনাসামনি চলে আসছে বিদায় হয়তো বা মানুষের মধ্যে ব্যাপারটা খুব ফোকাসলি। আগে তো যেমন আমেরিকার কথাই যদি বলি, আমেরিকাতে তো সবসময় যে বর্ণবাদ বা কৃষ্ণাঙ্গদের যে একটু দাবিয়ে রাখা বা তাদের সুযোগ কম দেওয়া, সেটা জব সেক্টর হোক বা সব সেক্টরই হোক, এই ব্যাপারটা ছিল। কিন্তু যখন এই জর্জ ফ্লয়েডের ব্যাপারটা আসলো, তখন কিন্তু সারা পৃথিবী হঠাৎ করে ফুঁসে উঠলো ব্যাপারটা নিয়ে, ঠিক আছে। কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু এটা কন্টিনিউয়াসলি চলছিল, শুধু আমেরিকাতে না, সব দেশে। তো আমি আপনার কাছে এটাই আরেকটা কোশ্চেন জানতে চাচ্ছিলাম যে এই যে ফুঁসে উঠলো সারা বিশ্ব, এবং আমেরিকার অনেক স্টেটে আমরা দেখলাম বিক্ষোভ হলো, অনেক মূর্তিগুলো ভেঙে ফেলা হলো, কি অবস্থা এখন জর্জ ফ্লয়েডের বিচার কাণ্ডের, বা এখন আমেরিকার অবস্থাটা কি আসলে? আচ্ছা শোনো, এটা হচ্ছে কি, ধরো আমেরিকায় তুমি যদি আসো, আমেরিকা বিভিন্ন জায়গায়, আমেরিকা এমন একটা জায়গা, আমেরিকাটা কিন্তু যতই তুমি ট্রাম্পের দেশ বলো, হ্যান বলো, আমেরিকা কিন্তু একটা বিউটি আছে। আমেরিকা কিন্তু যে কেউ প্রতিবাদ করতে পারে আমেরিকা, এবং সেটা কিন্তু রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে সেটা বৈধ। এবং তুমি খেয়াল করবা আমেরিকায় যে ধরনের প্রোটেস্ট হয়, এটা এত বড় প্রোটেস্ট কিন্তু পৃথিবীর কোথাও হয় না, হতে পারে না। এটাই আমেরিকার একটা বড় সৌন্দর্য। এবং আমি মনে করি আজকে আমেরিকা হওয়ার পেছনে এটার একটা বড় ভূমিকা আছে। এখন সেটা হলো তোমার একটা অন্য আলোচনা, যে এখন কি এটা হয়তো বিচারের থাকবে, বিচারের মধ্যে যাবে, সময় গড়াবে, এর কোনো পরিবর্তন আসবে। তুমি যে কথাটা আমরা ছিলাম যে কলম্বাস, ধরো কলম্বাস, তুমি যেটা বলছিলা যে তুমি রেড ইন্ডিয়ানদের মধ্যে এটা দেখা যায় না, কলম্বাস কি করেছিলেন? কলম্বাস তোমার 1492 সালে যখন আমেরিকায় পৌঁছায়, কলম্বাস কিন্তু কোথায় প্রথম পৌঁছায় তুমি জানো? কলম্বাস প্রথম যে পৌঁছায় সেটা হচ্ছে আজকের হাভানা।
কিউবার রাজধানী, ওখানে কিন্তু প্রথমে পৌঁছায়। ওখান থেকে পরে ওরা ফ্লোরিডার দিকে যায়। আর ব্রিটিশরা প্রথম এসে আজকে যেটা ভার্জিনিয়া, ওইখানে যে প্রথম তারা গোড়াপত্তন করে। এখন তখন যখন দেখলো যে কিন্তু বলা হয় যে এক ফ্লোরিডাতেই তখন 1 মিলিয়নের উপর আদিবাসী ছিল, মানে 10 লাখের উপর। তখন কিন্তু কলম্বাসরা কিন্তু সেটা তাদেরকে মেরে ফেলে বলতে পারো, তাদের ভিতর রোগের জীবাণু ছড়াই দেয়, নানাভাবে তাদেরকে কিন্তু শেষ করে দেওয়া হয়। কলম্বাসের ভাই ছিল, উনি কিন্তু আদমশুমারি করেছিল, তখন গণনা করেছিল কত ছিল। সেই ইতিহাস কিন্তু ভিন্ন আলোচনা, ভিন্ন বিষয়। তার মানে কি, সেই সময় কিন্তু কলম্বাসরা, স্প্যানিশরা নিজেদের শ্রেষ্ঠ ভেবে ওখানে যখন পৌঁছালো, মনে করলো আমরা শ্রেষ্ঠ, আমরাই পৃথিবী শাসন করব, সবকিছু আমাদের। এখানে যারা আছে এরা একটা ছোট জাত, এরা মানুষের তুল্য না, ডারউইনের মতবাদের মতন, যে আমি সব বানর থেকে আসছে, আমি একটু উন্নত, ওরা অনুন্নত। সো সেই মানসিকতা থেকে সবাইকে মেরে ফেলা হলো বা ভ্যানিশ করে ফেলা হলো। ধরো কলম্বাসের মতো কলম্বাস একজন মানুষ ওইখানে গিয়ে উঠলো, বা স্প্যানিশ যারা ওখানে ছিল, আমেরিকা তো ছোট জায়গা ছিল না, তাদের নিয়ত তারা সবকিছু করতে পারতো, বসতি স্থাপন করতে পারতো, কিন্তু কেন করে নাই? আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, তাদের ভিতরে যে ওই যে শ্রেষ্ঠত্ববাদ, এই বিষয়গুলো হয়তো কাজ করেছে। আর একটা জিনিস হয়তো কাজ করতে পারে, যে ভবিষ্যতে যেন আমাদের একচ্ছত্র আধিপত্য তৈরি হয় এবং কেউ যেন ভাগ বসাতে না আসে, কেউ যেন কোনো বাধা দিতে না আসে সাম্রাজ্য বিস্তারে। সেই মানসিকতা থেকে হয়তো উনি এটা করছেন। ক্লাইভ লয়েডের ভাস্কর্য ভাঙা হয়েছে। ক্লাইভ লয়েডের ভাস্কর্য ভাঙা আমরা জানি, ক্লাইভ লয়েড আমাদের ভারতবর্ষে কি করছে আমরা সেটা জানি। এর মধ্যে দেখবা সবচেয়ে সিগনিফিকেন্ট যে জিনিসটা হচ্ছে মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙা হয়েছে। এটার পিছনে আসলে আপনি মানে এটা কেন, বা আমরা যদি দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেই মহাত্মা গান্ধী ছিলেন, সো তার সাথে এই ব্যাপারটা কিভাবে রিলেট বা কিভাবে রিলেট করছে? আচ্ছা, মহাত্মা গান্ধী আমরা তো সবাই জানি যে মহাত্মা গান্ধী খুব ভারতের মানে অহিংস রাজনীতির একটা ইয়ে। মহাত্মা গান্ধী তোমার বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করার পর উনি কিন্তু সাউথ আফ্রিকায় ছিলেন। সাউথ আফ্রিকা থাকার পরে উনি ওখানে আইন ব্যবসা করতেন। ওকে, 1893 সালে বোধ হয়, হ্যাঁ 1893 সালে উনি কেপটাউন না কোথায় আমি ভুলে গেছি, একটা শহরে ট্রেনে উঠছিলেন। ওনার প্রথম শ্রেণীর টিকিট ছিল, কিন্তু তখন প্রথম শ্রেণীতে শুধুমাত্র সাদারাই ভ্রমণ করত, কালোরা দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে ভ্রমণ করত, মানে নন হোয়াইট। তখন ওনাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। আচ্ছা, উনার দাবি নামিয়ে দেওয়া হয়, তখন উনি আন্দোলন করে। উনার দাবির আন্দোলন কিন্তু যে কালোদেরকে নিচু করা হচ্ছে, দাস করা হচ্ছে, কালোদেরকে ছোট জাত দেওয়া হচ্ছে, এটার বিরুদ্ধে না। উনার আন্দোলনের মূল জায়গা ছিল যে ভারতীয়রা আর্যদের প্রতিনিধি, অর্থাৎ ভারতীয়রাও শ্বেতাঙ্গদের মতন সমান মর্যাদা পাওয়ার অধিকার রাখে, দাবি রাখে, তাদেরকে কালোর সাথে তুলনা করা যায় না। তার মানে তার মোটিভটা ছিল কিন্তু যে কালোদেরকে তুমি খারাপ ভাবে দেখো না, বা নন হোয়াইট যারা তারা ছোট জাত না, তাদের মানে বর্ণ বৈষম্যের মূল জায়গাটা নিয়ে তার কনসার্ন ছিল। তার কনসার্ন ছিল যে ভারতীয়রা কালোদের সমতুল্য না, ভারতীয়রা সাদাদের সমতুল্য। কারণ তুমি জানো যে তুমি এটা বললাম শুরুতে, বললাম যে একটা আলাদা আলোচনা আছে যে আর্য যে রেসটা আছে, সে আর্যরা ইউরোপিয়ানরা একটা অংশ আর্য, আমরা ভারতীয় হিন্দু ব্রাহ্মণরাও একটা আর্য। এটা একটা ভিন্ন ইতিহাস। মধ্য এশিয়া থেকে একটা কটা 17টা না কতটা গোত্র আসে সিন্ধুতে, সেখান থেকে আলাদা হয় বিভিন্ন, এটা একটা আলাদা ইতিহাস আছে। সেই আর্য জাতিরই, হ্যাঁ সেই আর্য জাতিরই প্রতিনিধি। যে কারণে কিন্তু তার মানে কি, উনার সংগ্রামটা ছিল হচ্ছে ভারতীয়দের শ্বেতাঙ্গদের মর্যাদায় নেওয়া, শ্বেতাঙ্গদের মর্যাদায় নেওয়া। তার মানে কালোদের যে বৈষম্য, সেই বৈষম্যের বিরুদ্ধে নয়। কিন্তু এই কারণে কিন্তু মহাত্মা গান্ধীর ভাস্কর্যটা ভাঙা হয়। দেখো জর্জ ফ্লয়েডের এই আন্দোলন, তুমি এইসব আন্দোলন বা জর্জ ফ্লয়েডের আন্দোলন, মার্টিন লুথার কিং এর আন্দোলন, ধর মার্টিন লুথার কিং এর সেই আই হ্যাভ এ ড্রিম যে বক্তৃতা দিচ্ছিলেন, বা তার যে আন্দোলন ছিল, বা কালোদের যে অধিকারের যে আন্দোলন দিনের পর দিন আমরা দেখছি, এর মধ্যে দিয়ে কিন্তু বর্ণবাদ চলে যায়নি। আমি তোমাকে প্রথমে, বর্ণবাদের স্ট্রাকচারাল চেঞ্জ আসছে, কাঠামোগত পরিবর্তন আসছে, কিন্তু বর্ণবাদ চলে যায় নাই। কিন্তু একটা এই আন্দোলনের
আরেকটা পজিটিভ দিক হচ্ছে, আজকে যদি জর্জ ফ্লয়েডের এই আন্দোলনটা না হতো, আজকে গান্ধীজির এই মূল মোটিভটাও কিন্তু সবার সামনে আসতো না, তুলে মানুষ কিন্তু মানুষের কাছে অজানাই থেকে যেত। কলম্বাসও যে বর্ণবাদী মানসিকতার ছিল, বা ক্লাইভ লয়েডও যে সেই মানসিকতা ধারণ করে ভারতবর্ষ থেকে লুটপাট করছে, এই বিষয়টাও কিন্তু আসতো না। কারণ ইয়াং জেনারেশন যারা আছে তাদের ভিতর কিন্তু পাঠ্যপুস্তক বলো বা তাদের টেন্ডেন্সি থাকে, সেই টেন্ডেন্সি থেকে কিন্তু এই ধরনের পড়াশোনা বা এই বিষয়ে জানাশোনা তাদের থাকে না বা নাই। কিন্তু আজকে মিডিয়ার কারণে যখন এই জিনিসগুলো সামনে আসে, এই আন্দোলনগুলো হয়, তখন এই বিষয়গুলো সামনে চলে আসে, তখন তারা এই বিষয়গুলো সম্পর্কে ওয়াকিবহাল হয়। এই ওয়াকিবহাল হওয়ার কারণে যেটা হতে পারে, একটা বড় অংশের মধ্যে, ধরো সারা পৃথিবীর যারা সাদা না, তাদের একটা বড় অংশের মধ্যে হয়তো ওই মানসিকতা তৈরি হয় যে না, আমরা সবাই সমান। হ্যালো, আমি ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, তুমি কি শুনতে পাচ্ছ? আপনার ভিডিওটা আটকে গেছে, ভিডিওটা চলে গেছে, মেবি স্টপ। আমি কি আবার? নো নো নো, আপনি এখানে কন্টিনিউ করতে পারেন। হ্যাঁ জি, সো যেটা বলছিলেন প্লিজ কন্টিনিউ করুন। আমার কি ভিডিও চলে গেছে, আসছে? একটু করছি, আসলে আমি কিন্তু রিস্টার্ট দিব, আবার নতুন করে ঢুকবো? না না, নতুন করে ঢুকতে হবে না, এখানে চলে আসবে। জি, আপনি কন্টিনিউ করুন। ওকে, আসে নাই কিন্তু এখনো। স্টপ ক্যাম হয়ে গেছে কোনো কারণে। আসছে না, এখনো আসেনি। তুমি একটু ধরো, আমি আবার ইয়ে দেই, 1 মিনিট ধরো, তুমি একটু দর্শকদের সাথে কথা বলতে থাকো। ঠিক আছে। দর্শক দুঃখিত যে মিম ভাই নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে হয়তো বা আটকে গেছেন। আমাদের সাথে খুব শীঘ্রই জয়েন করবে। আসলে বর্ণবাদ নিয়ে যদি আমরা আসলে কথা বলতে চাই, তাহলে আমাদের কিন্তু সেই শুরু থেকে কথাগুলো বলতে হয় যে জর্জ ফ্লয়েডের যে ঘটনাটা, সেখান থেকে আসলে হয়তো বা বর্ণবাদটা নতুন করে আবার তৈরি হয়েছে বা নতুন করে ইস্যুটা সামনে এসেছে। বাট এখান থেকে কিন্তু আমরা এই আলোচনা থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম যে মহাত্মা গান্ধী আসলে বর্ণবাদের সাথে কিভাবে সম্পৃক্ত। তিনি কিন্তু চেষ্টা করেছিলেন যে বর্ণবাদের বিরুদ্ধে কখনো ছিলেন না, তিনি চেয়েছিলেন ইন্ডিয়ানদের আমেরিকানদের সাথে কম্পেয়ার করার জন্য, বা আমেরিকানদেরকে, আমেরিকান না, এখানে এখানে মানে শ্বেতাঙ্গর বিষয়টা বা উচ্চ জাতের বিষয়টা, উচ্চ জাতের সাথে মেলানোর জন্য উনি কিন্তু প্রত্যক্ষভাবে কখনোই বর্ণবাদের বিরুদ্ধে ছিলেন না। নিবে আমাদের সময় স্বল্পতার কারণে হয়তো আমাদের শেষ করতে হবে, কিন্তু শেষ করার আগে সর্বশেষ একটা কোশ্চেন আপনার কাছে জানতে চাচ্ছি যে এই বর্ণবাদের ব্যাপারটা বা বর্ণবাদের যে ইস্যুটা, এটার আসলে শেষ কোথায়? বর্ণবাদ থেকে মুক্তি পাওয়া কি আদৌ সম্ভব? যদি এক কথায় বলি, না, এটা সারা পৃথিবীতে চিরদিন থাকবে, এটা চলমান গতিতে চলমান থাকবে। যতদিন পাওয়ার পলিটিক্স থাকবে, যতদিন ইকোনমিক্স থাকবে, ততদিন বর্ণবাদ থাকবে, এটা আমার কাছে মনে হয়। তবে হ্যাঁ, আমাদের কাজ হবে নানাভাবে এটাকে যতদূর সম্ভব, আমাদের প্রত্যাশা থাকবে যেটা যেন না থাকে, সেই পৃথিবী থাকবে যে পৃথিবী সব সময় সমান থাকবে, এটা আমাদের সকলের প্রত্যাশা থাকবে। কিন্তু এই পাওয়ার পলিটিক্স, ইকোনমিক্স এর রিলেশন যতদিন থাকবে, আজকে দেখো, আজকে সারা পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ কেন হয়? কারণ হচ্ছে তো এই পাওয়ার পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স। আমেরিকা সারা পৃথিবীতে মোড়লগিরি করে, কারণ কি? তারা নিজেদেরকে শ্রেষ্ঠত্ব জাহির করতে চায়, এবং সেই কারণে তারা যুদ্ধের আবহ তৈরি করে, এবং এই শ্রেষ্ঠত্ববাদী প্রকাশের সাথে সাথে তারা একটি অস্ত্রের বাণিজ্য করে। তার মানে এখানে তোমার বর্ণবাদের একটা বিষয় আছে, বাণিজ্যের একটা বিষয় আছে। সো বাণিজ্য পৃথিবীর শেষ দিন পর্যন্ত থাকবে, আর পৃথিবীর আদিকালেও ছিল। সো বাণিজ্য যতদিন থাকবে, পাওয়ার পলিটিক্স ততদিন থাকবে, ততদিন বর্ণবাদ থাকবে, এটা আমার একান্ত নিজস্ব মত। ধন্যবাদ মিম ভাই আপনাকে আমাদের আলোচনায় যোগ দেওয়ার জন্য। বর্ণবাদ থেকে পৃথিবী মুক্তি পাক, এটা আমাদের সবসময় একটা চাওয়া থাকবে। পৃথিবীর সবাই যাতে সমান অধিকার পায়, সবাই যাতে সমান সম্মান নিয়ে বাঁচতে পারে। মিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ভবিষ্যতে হয়তো বা অন্য কোনো টপিকে অন্য কোনো সময় আপনাকে ডেফিনেটলি ইনভাইট করবো, আশা করছি আপনি আমাদের সাথে যুক্ত হবেন। অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততার মাঝে আমাদের জন্য সময় বের করার জন্য। তোমাকে দর্শক, আমরা
দর্শক, আমরা এই আলোচনা থেকে আসলে বর্ণবাদ নিয়ে বিশ্বজুড়ে যে আলোচনা, সেই আলোচনার ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম। বর্ণবাদ নিয়ে যে মত, আমেরিকা ইউরোপের যে তথ্যগুলো, সেগুলো আমরা অনেকটাই জানতে পারলাম আমাদের সম্মানিত দর্শক মিম ভাইয়ের কাছ থেকে। সিটিজেন অ্যান্ড নেটিজেন জার্নালিজম সিএনজির ফেসবুক লাইভ টক শোতে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে সালাউদ্দিন মাহমুদ মিম ভাই। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে যুক্ত থাকুন আমাদের ফেসবুক লাইভ সিএনজি 24 এ এবং ইউটিউব চ্যানেল সিএনজেতে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। নিশ্চয়ই শীঘ্রই নতুন ভাবে হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে।